আমরা দেশ চালিয়েছি, ভুলভ্রান্তি তো থাকবেই। এত উন্নয়ন, এত সমৃদ্ধি, একটা ট্রান্সফর্ম দেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, যুদ্ধাপরাধীর বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, এই দুঃসাহসী কাজগুলো, বঙ্গবন্ধু হত্যার বিচার, শেখ হাসিনার মতো নেতৃত্ব ছিল বলেই সম্ভব হয়েছিল। আমি আজ মেট্রো রেল, পদ্মা সেতু, একদিনে 100 সেতু, একদিনে 150 সেতুর উদ্বোধন বাংলাদেশের মানুষ দেখেছে। 25টি ফ্লাইওভার, 20টি আন্ডারপাস, শুধু ঢাকা, টাঙ্গাইল থেকে এরপর রংপুর পর্যন্ত আমাদের কাজ প্রায় শেষ। রংপুর থেকে একটা চলে যাবে পঞ্চগড়, সাসেক প্রজেক্ট, আর একটা দিক চলে যাবে কোথায়? বুড়িমারি। সমতলে, পাহাড়ে, রাস্তা, 4 লেন এক্সপ্রেসওয়ে। আজকে এগুলো উদ্বোধন করে কৃতিত্ব দাবি করে তিস্তার উপরে সেতু কে নির্মাণ করলো, কে পরিকল্পনা করলো, উদ্বোধন করলেন কে, নামটাও নেন। সরকার আসবে, সরকার যাবে, তাই বলে আগের সরকারের কৃতিত্বকে আপনি অস্বীকার করবেন? বাংলাদেশ রাষ্ট্রের স্থপতির ভাস্কর্যকে অপমান করবেন, অসম্মান করবেন? বঙ্গবন্ধু ছাড়া এদেশ কি স্বাধীন হতে পেরেছে? অনেকেই তো চেষ্টা করেছে 1757 সাল থেকে। 1857 সালে গিয়ে প্রথম সিপাহী বিদ্রোহ, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, তারপর ফকির বিদ্রোহ, সন্ন্যার বিদ্রোহ, তিতুমিরের বিদ্রোহ, ক্ষুদিরামের ফাঁসি, মাস্টারদা সূর্য সেনের ফাঁসি, বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা উপাধ্যায়ের আত্মবলিদান। নেতাজি সুভাষ বললেন, তোমরা আমাকে স্বাধীনতা দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। স্বাধীনতা আসেনি। বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর, স্বাধীনতা আসে। এত বছর পর এক উপনিবেশ থেকে পাকিস্তানি উপনিবেশ, 24 বছরের লড়াইয়ে অনেকেই ছিলেন, শেরে বাংলায় কে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান, ভাসানীর মতো নেতারা। কিন্তু আমার কথা হলো, এই স্বাধিকার আন্দোলনের কেন্দ্রাতিক শক্তি কে ছিলেন? সেন্ট্রিফিউগাল ফোর্স। এই কেন্দ্রাতিক শক্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেকে ঘোষক বলে দাবি করেন। কিভাবে ঘোষক? ঘোষকের কি কোনো ম্যান্ডেট ছিল? জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার ছিলেন,
স্বাধীনতার ঘোষক তিনি কি করে? ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না। বঙ্গবন্ধুর ম্যান্ডেট ছিল 70-এর নির্বাচন, জনগণই তাকে ম্যান্ডেট দিয়েছে ঘোষণা করার বৈধ অধিকার। এ অধিকার তো আর কারো ছিল না। কাজে এ মানুষটিকে আজ বারে বারে অপমান। ইউনূস, আমি তাকে বলি অথরিটেরিয়ান ইম্পোস্টার। এ অথরিটেরিয়ান ইম্পোস্টার ইউনূস বাংলাদেশে কাদের ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু আর আগে জি, না, ইসমাইল ভাইয়ের নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি উনি জয়েন করবেন, আমি উনার না আসা পর্যন্ত আমি আছি। আপনি কথা বলেন, আমরা শুনতে পাচ্ছি, আপনি যদি যুক্ত হন। আমিও তো এখন আমরা আপনার অডিও না, আমরা আপনার অডিও শুনতে পাচ্ছি। এই যে ঠিক আছে, জি জি, আপনি আপনি বলুন, আমরা শুনছি। ততক্ষণে ইসমাইল ভাই চলে আসবেন। জি, আমি মোহাম্মদ ইউনূসকে বলছি, ইনি হচ্ছেন একজন অথরিটারিয়ান ইম্পোস্টার, ছদ্মবেশী এক বন্ডল। ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জে যে ডিপ স্টেট পরিকল্পনা, এই ডিপ স্টেটের প্রধান এজেন্ট। এবং সকল সেই জঙ্গিবাদী উত্থানের মুখচ্ছবি। এখানে ডিপ স্টেট সঙ্গে পরাজিত পাকিস্তান, সঙ্গে তাদের দেশীয় দোসর রাজাকার আল বদর, আল শামস, এর সঙ্গে যুক্ত হয়েছিল মিলিটেন্টস, টেরোরিস্ট, মিস্ক্রিয়েন্টস, সমাজ বিরোধী কিছু শক্তি, যারা সম্পৃক্ত হয়ে হুজুগে এখানে লুটপাট করেছিল, ধ্বংসলীলা চালিয়েছিল, আগুন জ্বালিয়েছিল। এই সকলে মিলে একটা মব আপসার্স ঘটিয়েছিল। এখানে আমি একটি সত্য কথা বলবো, এটা হচ্ছে যে আমি 5ই আগস্টকে দেখি জামাত শিবিরের অভ্যুত্থান।
এবং দেখা গেল আন্দোলনের মুখ যারা, এরা আমাদের ছাত্র সংগঠনের অভ্যন্তরে দীর্ঘদিনের অনুপ্রবেশকারী। আমাদের ছাত্র সংগঠনের নামে যেসব বদনাম, অপকর্মের অভিযোগ, এগুলো কিন্তু ওই অনুপ্রবেশকারীদেরই আচরণ, তাদেরই কর্ম। বদনামটা নিয়েছে ছাত্র। আজকে আপনি দেখুন, এটা একটা পরিকল্পিত ডিজাইন। জি জি, প্রাচী আপা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ, আপনার অনুপস্থিতিতে আমি এসেছিলাম। না ঠিক আমি আছে, বিদায় নিচ্ছি। খুবই ভালো, ঠিক আছে। জি আমি তো বললাম যে গোটা ইতিহাসটা জি কিছু উদ্ধৃতি দিয়ে আমি বলছি, এবং জি, আপনার প্রশ্ন বলুন। আমি এখন যেটি বলতে চাই যে আমি কয়েকটা একসাথে বলে দিই প্রশ্ন। সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থান কি, আপনাদের কোনো স্পোকসম্যান থাকবেন কিনা যে সুনির্দিষ্টভাবে বলা নেতাকর্মীরা যাতে কাজ করতে পারে, তাছাড়া তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপারে আপনাদের বক্তব্য কি, আপনাদের অবস্থান কি, তারা যে এখন মামলা হামলায় নানান রকম সমস্যায় ভুগছেন সেই ব্যাপারে আপনাদের বক্তব্য কি, সেটি আমরা জানতে চাইবো। আমাদের সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। মুন্না, আমি ওই যে মুন লাইনে চলে যাচ্ছি, আমাদের এই এই লাইনে আমি চলে যাচ্ছি। আমাদের জি মুন্না, আমি কি আছি? আজকেই সকল সমস্যা হতে হবে, এটাও কিন্তু একটা প্রবলেম। সো নিয়তি নিয়তি ডিজাস্টার আজকে আমাদের ভিডিও তো হচ্ছে, আমাদের সব দিক থেকে আমরা আজকে, আমার এখানে নেট সমস্যা আর কখনো হয়নি। বলেন। আমি কয়েকটা কথা যদি একসাথে বলে দিই, আপনি যদি একসাথে উত্তরগুলো ধারাবাহিকভাবে দিয়ে দেন তাহলে হয়ে যায়, আমার আর মাঝখানে ইন্টারাপ্ট করতে হবে না। আমি কি বলতে পারি? আমি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থান কি, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিতিশীলতা, অনেকগুলো ইভেন্ট আছে, অনেকগুলো অকাজ তারা করেছে, রাষ্ট্রবিরোধী কাজ তারা করেছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে এই মুহূর্তে জনগণের হয়ে কথা বলতে হবে। অন্য কোনো রাজনৈতিক দল এখন কথা বলার মতো নেই। আর আরেকটি বিষয় হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা মামলা হামলায় জর্জরিত। সেই ক্ষেত্রে তৃণমূলকে সম্পৃক্ত করা, তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো, দাঁড়াচ্ছেন কিনা বা দাঁড়াবেন কিনা বা দাঁড়ানো উচিত কিনা সে বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আর হচ্ছে আমাদের যে সামনের নির্বাচনের কথা বলা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পিআর নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু হঠাৎ করে আবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে উঠে পড়ে লেগেছে। এইটারও কারণ কি? আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয়, সেই ক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি হবে? নেতা কর্মীদের প্রতি আপনাদের কি নির্দেশনা থাকবে? এই প্রশ্নগুলোর একটু জবাব পেলে আমাদের তৃণমূলরা খুশি হবে। আমি আপনার কথা শুনবো। আপনি প্লিজ ধারাবাহিকভাবে যদি এগুলো একটু বলে দেন ভালো হবে। জি প্লিজ। দেখুন, আমি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কিছু বিষয় তুলে ধরতে চাই। পাচ্ছেন আমার কথা? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি প্লিজ।
দেখুন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে পরিবর্তিত সময়সীমা জানিয়েছেন, সেটা তার মনের কথা, এটা ভাববার কোনো কারণ নেই। আচ্ছা, জি, কারণ বিএনপি তার আসল দল, আচ্ছা, তার আসল দল হচ্ছে এনসিপি, জি, আর মূল দল হচ্ছে জামাত শিবির এবং ইসলামী দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী এবং শিবির। এরা কিন্তু নির্বাচন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি। তারা আনুপাতিক প্রতিনিধিত্ব চায়, তারা জুলাই চার্টার, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই দুটা বিষয়ে তারা গণভোট চায় জি, 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 সাধারণ নির্বাচনের আগে। এখানে ডিভিশন, ফাটল হয়ে যায়। ধরে গেছে। এখন কি হচ্ছে, ইউনূসের অন্তরের কথা এখানেই স্পষ্ট যে তার হুকুমে জামাতের পরিকল্পনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বগুলো পেয়েছে জামাত শিবিরে। এখন ব্লু প্রিন্টটা কি? ব্লু প্রিন্টটা হচ্ছে এই যে তারা গোটা পরিকল্পনার বিন্যাসটা করেছে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, মানে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন তাদেরই সাজানো নাটকে, প্রহসনের প্রক্রিয়ায় তারা এই প্রক্রিয়ার আগে আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেয়। ছাত্রলীগের অনুপস্থিতিতে ছাত্র শিবিরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জিতিয়ে একটা সারা বাংলাদেশে শিবিরের পুনরুত্থানের একটা আভাস, যেটা তারা জাতীয় নির্বাচনে তাদের বিজয়ের পূর্ব লক্ষণ বলে জনমনে
ধারণা দিচ্ছি। এর সঙ্গে প্রফেসর ইউনূস নেই একথা কোনো পাগলও বিশ্বাস করে। তাহলে তিনি কার সঙ্গে আছেন? তিনি কি বিএনপির সঙ্গে না জামাত এনসিপির সঙ্গে? এবং সেটা এই ইলেকশন গুলো দেখুন, রেজাল্ট চাকসুরও একই হবে, রাকসুরও একই হবে। বিএনপি তো আমাদের ঠেকাতে গিয়ে বিপদে পড়ে গেছে। তারা সারা বাংলাদেশে যে ৩২ নম্বরের মব ভায়োলেন্স থেকে শুরু করে সারা দেশে যে মবক্রেসি, এই মবক্রেসির সঙ্গে বেশিরভাগই জড়িত বিএনপি, ছাত্রদল, টার্গেট হচ্ছে আওয়ামী লীগ। রেজাল্টটা কি? চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট, জনসম্মুখে এইসব অসংখ্য উদাহরণ, সঙ্গে আবার ধর্ষণ, ধরা পড়ে গেছে বিএনপি। এরপর মাঠে নেই ছাত্রলীগ। এখন মন্দের ভালো বলে অনেকে ভোট দিয়েছে, বেশিরভাগই কারচুপির নির্বাচন। কারণ যারা পরিচালনা করেছে তারা শিবিরকে জেতানোর জন্য পরিকল্পনাটি সাজিয়েছে। আমার বিশ্লেষণটা এভাবে আমি করতে চাই। আজকে আমার তো মনে হয় ইউনূসের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি। দেখুন, একটু তাকিয়ে দেখুন, প্রতিবেশী দেশ নেপাল, সেখানে যুব সমাজ জেনজি নামে তারা যে অভ্যুত্থান ঘটিয়েছিল, দুঃশাসন, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে, সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান কে বলেন? সুশীলা কার্কি। তিনি নেপালের সাবেক প্রধান বিচারপতি। আর আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা, দুজনের পার্থক্য দেখ। সুশীলা আন্দোলনকারী ছাত্রদের বলেছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, আর উনি ওদেরকে উপদেষ্টা বানিয়েছে এবং ওদেরকে দিয়ে সারা দেশে মাস্তানি আর আওয়ামী লীগ বিরোধী যত অপতৎপরতা, বঙ্গবন্ধু বিরোধী যত অসম্মান, অচল, ৩২ নম্বরে হামলা, এগুলো সংগঠিত হয়েছে বাংলাদেশে। সুশীলা কাকরি শপথ নিয়ে বললেন ৬ মাস পরে আগামী ৫ই মার্চ ইলেকশন হবে, একদিনও পিছাবে না। ইউনূসকে বলবো শিক্ষা নিন। আপনি কাদেরকে, আপনি যেখানেই যান আপনাদেরকে ঘিরে রাখে
ওই আপনার এনসিপি নামের তল্পিদাহকরা মাহফুজ আলমকে ঘন ঘন বিদেশ পাঠান, ক্লিন্টনের কাছে পরিচয় করিয়ে দিন আন্দোলনের মূল পরিকল্পনাকারী। লজ্জা করে না? আপনার নিজস্ব কোনো গাছ নেই? আপনি এক এক সময় এক একজনের উপর নির্ভর করছেন। নেপালের ছেলেরা ক্লাসে গেছে, আর আপনার ছেলেদের নেতারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, বিদেশি ব্যাংকে টাকা পাঠাচ্ছে। আজকে ইউনুসের টাকা 6 মাসে একটা হিসেবটা কি? হিসেবটা হলো সুইস ব্যাংকে 1,23,000 কোটি পাচারকৃত অর্থ জমা হয়েছে। আচ্ছা আচ্ছা, কারা তাহলে এটা বিষয়টা। কারা এই টাকার মালিক? কারা পাচার করে টাকা? বাংলাদেশে আজকে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের নারী সমাজ সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে পারে না। ধর্ষণ, নিপীড়ন নারীদের উপর হচ্ছে। সারা বাংলাদেশের চিত্র। কৃষক আজ দিশেহারা, শ্রমিক বেকার, রিক্সাওয়ালা মুটে মজুর, তাদের মুখের ভাষা আমরা তো শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আমরা তো হাসিনা সরকারকে চাই। এটা মানুষের মুখে মুখে সারা বাংলাদেশে। আমাদের নিষিদ্ধ করে মানুষের মুখের কথা কি নিষিদ্ধ করতে পারবেন? আমাদেরকে ফাঁসি দিয়ে ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে আপনারা কি বাংলার মানুষে আজ দেশ ভাবনা সেটা থেকে তাদেরকে ডান্ডার জোরে, বন্দুকের জোরে থামিয়ে দিতে পারবেন? সেটাই আজ প্রশ্ন। আমি এখানে আজকে আরেকটা কথা বলতে চাই। মাইনরিটি নিপীড়ন 71-কে হার মানিয়েছে, 2001 সালকে হার মানিয়েছে। এই মাইনরিটি নিপীড়ন আজকে ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। হিন্দুরা মন্দির, বাসগৃহ, ব্যবসা প্রতিষ্ঠান আজকে রক্ষা করতে পারছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি এই মুহূর্তে একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ আজ আমাদের পক্ষে বেশিরভাগ জনগণই আওয়ামী লীগকে চায়।
শেখ হাসিনাকে চায়। এটাও আমাদের বড় বিজয়। আজকে যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের রণনীতি আছে, রণকৌশল আছে। দেশে আন্দোলনের অবজেক্টিভ কন্ডিশন আছে, আমাদের দরকার সাবজেক্টিভ প্রিপারেশন। এই প্রক্রিয়াটি শেখ হাসিনা আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। সব রণকৌশল প্রচার করে বাস্তবায়ন করা যায় না, সব রণনীতিও প্রকাশের মতন। তবে লক্ষ্য একটা, সে হলো মার্চ টু যমুনা, লং মার্চ টু যমুনা। এটা আমাদের অভিন্ন লক্ষ্য। আমাদের দলে ছোটখাটো মতভিন্নতা আছে, এত বড় দলে থাকতে পারে, কিন্তু আমি বলতে চাই আমাদের দলের সবচেয়ে বড় বিউটি হচ্ছে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখানে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই। আমি তৃণমূলের উদ্দেশ্যে বলব, নেত্রী নিজেই আপনাদের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যে গ্রামের কারো না কারো সাথে বঙ্গবন্ধু কন্যা প্ল্যাটফর্মে যুক্ত হননি, কথা বলেননি। কোনো সামান্য কর্মী অথবা সাধারণ মানুষ তাকে ফোন করে কখনো ব্যর্থ হননি। দিন রাত অবিরাম তিনি পরিশ্রম করে যাচ্ছেন। সঙ্গে তার ছোট বোন, বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও পরামর্শ করছে এবং আমাদের যে প্রতিরোধ সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তৃণমূল, আমি একটা কথা বলেছি, অনেক জায়গায় বলে নেতা নেই। আমরা কার নেতৃত্বে কাজ করব? আমি তাদের বলেছি আপনাদের নেতা শেখ হাসিনা, আর আপনাদের জায়গায় প্রচলিত নেতৃত্ব যদি অনুপস্থিত থাকে, যারা মাঠে থাকবে, সংগ্রাম করবে, মিছিল করবে, আন্দোলন করবে, তারাই হবে নেতা। এবং তারাই নেতা হিসাবে আমাদের বিজয় বলে বিজয়ী বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার সম্মানজনক, গৌরবজনক স্বদেশ প্রত্যাবর্তন যখন হবে, তখন আমাদের মূল্যায়ন হবে। আমি একটা কথা আগেই বলেছি, আমাদের ভুল থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাসঘাতক। আমাদের বড় শত্রু বিশ্বাসঘাতক। আমি নেত্রীকে সেদিন একটা মিটিং এ বলেছি, নেত্রী আজকে শোনা যাচ্ছে ডিপ স্টেটে যারা অনুচর
সে অনুচররা আমাদের দলেরই বিভিন্নভাবে জড়িত, বিভিন্ন শাখা। এরাই ওয়াশিংটনের ডিপ স্টেটকে উৎসাহিত করেছে, অনুচর হিসাবে সাহায্য করেছে। সেন্ট মার্টিন নেত্রী দিতে চাননি, সাগরে 26টি তেল গ্যাস ক্ষেত্র তিনি দিতে চান, চট্টগ্রাম বন্দর তুলে দিতে চাননি বিদেশিদের। আজকে সবই মৌখিকভাবে হয়ে গেছে, বাস্তবেও ক্রমে বুঝতে পারবেন এ সরকারের আয়ু যতই দীর্ঘস্থায়ী হবে, বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, স্বাধীন বাংলাদেশ থাকবে না, বিজয়ী বাংলাদেশ থাকবে না, জয় বাংলা থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে না, স্বাধীনতার ফসলগুলো থাকবে না, বিজয়ের মুকুট থাকবে না, চিন্তাই হয়ে যাবে। তাই আজ আমার সর্বশেষ কথা, আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই, আজকে পাকিস্তান কনফেডারেশন করতে চাইছে বাংলাদেশকে নিয়ে, আর এক ষড়যন্ত্র। পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এখানে এসে বলে, আমরা যখন আমাদের পাওনার কথা বলেছি, ক্ষমা চাওয়ার কথা বলেছি, 30 লক্ষ শহীদের রক্ত, 2 লাখ মা বোনের ইজ্জত যাদের হাতে রক্তাক্ত হয়েছে, অপমানিত হয়েছে, ক্ষমা চাওয়ার কথা বলি, তখন তারা কি দুঃসাহসে বলে, অন্তর পরিষ্কার করুন। কত বড় অপমান ঈশবদার আমাদের দেশে, আমাদেরকে করে দিলেন আমাদের মাটিতে বসে। এইসব অপমানের প্রতিশোধ নিতে হবে। এই সেনাবাহিনীর জন্য কি না করেছেন বঙ্গবন্ধু, তাদের ব্যক্তিগত জীবন, তাদের পেশাগত জীবন, সর্বদিক থেকে তাদেরকে সুযোগ সুবিধা সমৃদ্ধ করেছে। বঙ্গবন্ধু কন্যা, তাদের আবাসন, তাদের খাবার দাবার এবং তাদেরকে আধুনিক অস্ত্রশস্ত্রে 3টি বাহিনীকে সমৃদ্ধ করেছেন, ইকুইপ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি গোটা সেনাবাহিনীকে দোষ দিতে চাই না, এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত সেনাবাহিনী। এই সেনাবাহিনী সবাই 2-4 জন কর্মকর্তার বিপদগামিতার জন্য বিপদে পরিচালিত হবে, এটা আমরা বিশ্বাস করি না। আজকে সেনা প্রধানের 32 নম্বরের ভূমিকা দেখলাম। 5ই আগস্টে
তাদের নিঃশব্দ অনেকখানে সম্মতি সূচক সায়, এসব দেখে এই নীরবতা রহস্য আজ উদ্ঘাটিত হয়। তবে গোপালগঞ্জে এনসিপি কে প্রোটেকশন দেওয়া, এটা কি সেনাবাহিনীর দায়িত্বের আওতায় পড়ে? তাদের পলায়নে সাহায্য করা, প্রোটেকশন দেওয়া, গোপালগঞ্জের নিরীহ মানুষের উপর গুলি বর্ষণ, ঘরে ঘরে তল্লাশি, এসব কিসের লক্ষ্য? বাংলাদেশের সেনাবাহিনী সারা বিশ্বে প্রশংসিত। আমাদের সেনাবাহিনী শান্তির পক্ষে দেশে দেশে ভূমিকা নিয়ে প্রশংসিত হয়েছে। সেই সেনাবাহিনীকে দু চারজন কর্মকর্তা তাদের দলীয় আদর্শ দ্বারা যেন প্রভাবিত না করে। আমরা সেনাবাহিনীকে কোনো দলের বৃত্তে আটকাতে